আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব দিকে তাকালে যে জায়গাটা সবার আগে চোখে পড়ে সেটা হলো কক্সবাজার। আজ আমরা এই সুপরিচিত জেলা আর বিশেষ করে কক্সবাজার সদর উপজেলা নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার ভিত্তি হল কক্সবাজার সদর উপজেলার সরকারি ওয়েবসাইট আর উইকিপিডিয়ার কিছু তথ্য। আচ্ছা। আমরা চেষ্টা করব এই উৎসগুলো থেকে মানে শুধু সারসংক্ষেপ নয়, বরং এই অঞ্চলের কিছু ইন্টারেস্টিং দিক তুলে ধরতে, এমন কিছু যা হয়তো অনেকের পুরোপুরি জানাও নেই। দারুণ হবে। আচ্ছা, প্রথমেই নামের ব্যাপারটা জানতে ইচ্ছে করছে। কক্সবাজারের নাম কি সবসময় এটাই ছিল, নাকি আগে অন্য নাম ছিল? পালঙ্কি বা প্যানোয়া এরকম কিছু? হ্যাঁ, ঠিক ধরেছেন। আগের নাম ছিল পালঙ্কি। কেউ কেউ প্যানোয়াও বলেন, যার মানে নাকি হলুদ ফুল। ও। তবে এখনকার যে নাম কক্সবাজার, এটা এসেছে ক্যাপ্টেন হিরাম কক্সের নামে। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ছিলেন। 1799 সালের দিকে আরাকান থেকে আসা বেশ কিছু শরণার্থীকে তিনি এখানে পুনর্বাসিত করেন আর একটা বাজারও তৈরি করেন। তো তারই স্মৃতিতে এই নামটা রাখা হয়েছে। ইন্টারেস্টিং। তো মানে সেই সময়ের একটা মানবিক উদ্যোগের স্মৃতি জড়িয়ে আছে এই নামের সাথে। ঠিক তাই। আর দেখুন, প্রশাসনিকভাবে যাত্রাও কিন্তু বেশ দীর্ঘ। 1854 সালে এটা থানা হিসেবে কাজ শুরু করে। 1854, অনেক আগে তো। হ্যাঁ, তারপর চট্টগ্রামের অধীনে একটা মহকুমা হয় আর জেলা হিসেবে স্বীকৃতি পায় আরও অনেক পরে, 1984 সালের 1 মার্চ। মানে প্রায় 130 বছরের একটা যাত্রা। বাবা, বেশ লম্বা সময়। এবার একটু এখানকার ভূগোলের দিকে আসি। মানে কক্সবাজার বলতেই তো আমাদের চোখে ভাসে বিশাল সমুদ্র সৈকত। অবশ্যই। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত তো এটাই। প্রায় কোথাও লেখে 111, কোথাও 120 কিলোমিটার লম্বা। ভাবলেই অবাক লাগে। কিন্তু এর ভৌগোলিক আকর্ষণ শুধু এই সৈকতেই সীমাবদ্ধ না। এর উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান পার্বত্য জেলা আর কিছুটা মিয়ানমার সীমান্তও আছে। আর দক্ষিণ আর পশ্চিমে তো পুরোটাই বঙ্গোপসাগর। পুরো জেলার আয়তন প্রায় 2500 বর্গ কিলোমিটার। আর আমরা যে সদর উপজেলা নিয়ে কথা বলছি, সেটার আয়তন 200 বর্গ কিলোমিটারের মতো। আচ্ছা। এখানকার প্রকৃতিতে পাহাড় আছে, এই দীর্ঘ সৈকত তো আছেই, আবার বাঁকখালী, মাতামুহুরীর মতো নদীও আছে, উপত্যকাও দেখা যায়। আর দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া আর অবশ্যই দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, সবই তো কক্সবাজার জেলায়। বাহ, মানে প্রকৃতি একেবারে ঢেলে দিয়েছে এখানে। এই যে এত প্রাকৃতিক বৈচিত্র্য, এটাই কি অর্থনীতির মূল ভিত্তি? আমি তো সবসময় শুধু পর্যটনের কথাই ভাবি। দেখুন, পর্যটন তো অবশ্যই একটা বিশাল ব্যাপার। ওই দীর্ঘ সৈকতকে কেন্দ্র করে কত যে হোটেল, মোটেল, সরকারি বেসরকারি মিলিয়ে অনেক। তা তো বটেই। কিন্তু কক্সবাজারের অর্থনীতি এর চেয়ে অনেক বিস্তৃত। যেমন ধরুন মৎস্যশিল্প, প্রচুর সামুদ্রিক মাছ ধরা হয়, আর তার একটা বড় অংশ, প্রায় 25 থেকে 30% শুটকি বানানো হয়। ও আচ্ছা, শুটকি তো এখানকার বিখ্যাত। হ্যাঁ, এখন তো আধুনিক সোলার ড্রায়ারও ব্যবহার করা হচ্ছে। এতে মান ভালো থাকে, রপ্তানিও হয়। আচ্ছা, আর চিংড়ি বা লবণ, উপকূলীয় এলাকা যেহেতু। ঠিক পয়েন্ট। চিংড়ি চাষ, হ্যাচারি শিল্প, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। আর লবণ চাষ তো বহু পুরনো। 1947 সাল থেকে গোমাতলিতে শুরু হয়েছিল। এটাও এখন এখানকার একটা প্রধান শিল্প। বাহ, মানে পর্যটনের পাশাপাশি মৎস্য, চিংড়ি, লবণ বেশ কয়েকটা বড় খাত আছে। আরও আছে, যেমন ধরুন রাখাইন সম্প্রদায়ের তৈরি করা কাপড়, পোশাক, নানা রকম কাঠের বা ঝিনুকের হস্তশিল্প, এগুলোও খুব জনপ্রিয়। এমনকি সৈকতের বালিতেও কিন্তু মূল্যবান খনিজ পাওয়া যায়, জেরকন, ইলমেনাইট এইসব। তাই নাকি? বালিতে খনিজ? হ্যাঁ, এর বাইরে সাধারণ কৃষিকাজ, যেমন ধান, সবজি, পান, সুপারি, এসব তো আছেই। আর প্রবাসীদের পাঠানো টাকা, মানে রেমিট্যান্সও কিন্তু অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখে। আচ্ছা, প্রশাসনিক দিকটা যদি একটু শুনি, পুরো জেলায় কটা উপজেলা, পৌরসভা এগুলো? পুরো কক্সবাজার জেলায় আছে 9টা উপজেলা, 4টা পৌরসভা আর মোট 71টা ইউনিয়ন। আর সদর উপজেলায়? সদর উপজেলায় পৌরসভা 1টা আর ইউনিয়ন আছে 5টা: চৌফলদণ্ডী, ভাড়ুয়াখালী, পাটালি, মাছুয়াখালী, খুরুশকুল আর ঝিলংজা। জনসংখ্যা কেমন এখানকার? 2022 সালের হিসাব অনুযায়ী পুরো জেলার জনসংখ্যা প্রায় 29 লক্ষ ছুঁই। এর মধ্যে বেশিরভাগই মুসলিম, তবে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও আছেন।
আর সদর উপজেলার জনসংখ্যা ধরা হয় প্রায় 5,22,000-এর আশেপাশে। বেশ বড় সংখ্যা। এত মানুষের চলাচল, জীবনযাত্রা, যোগাযোগের ব্যবস্থা নিশ্চয়ই এখন অনেক ভালো। আমি রিসেন্টলি রেল চালুর খবর শুনেছিলাম। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা আসলেই বেশ উন্নত হয়েছে। ঢাকা বা চট্টগ্রাম থেকে তো সড়ক পথে অনেক ভালো বাস সার্ভিস আছে, এসি নন এসি সব রকম। আকাশপথে যাতায়াতের জন্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর তো আছেই। আর আপনি যেটা বললেন রেল যোগাযোগ, এটা একটা বিশাল সংযোজন। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলছে এখন, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস। এতে তো যাতায়াতটা অনেক সহজ হয়ে গেছে নিশ্চয়ই। অবশ্যই, আর এটা পর্যটনেও দারুণ একটা ইতিবাচক প্রভাব ফেলছে। এই যে এত বৈচিত্র্য, একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, আবার বিভিন্ন জনগোষ্ঠীর বাস, এর প্রভাব এখানকার ভাষা আর সংস্কৃতিতে কেমন? খুব ভালো প্রশ্ন। এখানকার মূল কথ্য ভাষা তো চট্টগ্রামের আঞ্চলিক রূপ, মানে চাটকাইয়া। তবে এতে কিন্তু আরাকানি ভাষারও বেশ প্রভাব আছে। ও আচ্ছা। আর রাখাইন সম্প্রদায় যেহেতু এখানে উল্লেখযোগ্য সংখ্যায় বাস করে, তাদের নিজস্ব রাখাইন ভাষাও প্রচলিত। সব মিলিয়ে এখানে বাঙালি আর বর্মী সংস্কৃতির একটা চমৎকার মিশ্রণ তৈরি হয়েছে। রাখাইনদের নিজস্ব সংস্কৃতি মানে তাদের নাচ গান? হ্যাঁ, রাখাইনদের নাচ গান খুব সমৃদ্ধ। তাদের স্যাংরেং পানি খেলা উৎসবটা তো খুবই বিখ্যাত আর রঙিন একটা উৎসব। এছাড়া এখানে চাকমা জনগোষ্ঠীও বাস করে। আর স্থানীয় লোকসংস্কৃতির অংশ হিসাবে বৈশাখী মেলার সময় বলি খেলা বা নৌকা বাইচের মতো আয়োজনগুলোও খুব জনপ্রিয়। বাহ, সব মিলিয়ে কক্সবাজার আসলেই শুধু একটা লম্বা সৈকত নয়। এর ভেতরে ইতিহাস, প্রকৃতি, অর্থনীতি আর নানা সংস্কৃতির এত স্তর, দারুণ একটা ছবি পেলাম আমরা। একদম। এখানকার প্রতিটা উপাদানের মধ্যেই একটা বিশেষ আকর্ষণ আছে, যা একে অন্যদের থেকে আলাদা করেছে। আলোচনা আমরা প্রায় শেষ দিকে নিয়ে এসেছি। তবে একটা প্রশ্ন মনে ঘুরছে। কক্সবাজারের সামনে তো বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে আরও বড় হওয়ার অসম্ভব সম্ভাবনা। নিঃসন্দেহে। কিন্তু এই উন্নয়নের পথে চলার সময় একদিকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, আর একদিকে স্থানীয় সংস্কৃতির যে স্বকীয়তা সেটা ধরে রাখা, এই দুটো দিকের ভারসাম্য রাখাটা তো একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর সত্যি বলতে কি, এটাই হয়তো আগামীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়, তার মধ্যেই হয়তো কক্সবাজারের টেকসই ভবিষ্যৎ লুকিয়ে আছে। এটা নিয়ে ভাবার অবকাশ রইল। অবশ্যই। আজ তাহলে এখানেই শেষ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।